স্বাগত। আমি প্রগতি শুরু করছি আজকের সংবাদ। মোহনপুরে গোষ্ঠী কোন্দল, বিধায়ক বিরোধী গোষ্ঠীর আক্রমণে গুরুতর আহত তৃণমূল কর্মী। পশ্চিম মেদিনীপুরের মোহনপুরে ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। মোহনপুরে গোষ্ঠী কোন্দল, বিধায়ক বিরোধী গোষ্ঠীর আক্রমণে গুরুতর আহত তৃণমূল কর্মী। পশ্চিম মেদিনীপুরের মোহনপুরে ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। বিধায়ক ঘনিষ্ঠ তৃণমূল কর্মীকে তুলে নিয়ে বেধড়ক মারধর প্রাক্তন ব্লক তৃণমূলের সভাপতি। গুরুতর আহত অবস্থায় ভর্তি এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে। সোমবার রাত 8টা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার মোহনপুর বাগদা হাসপাতাল মোড়ে তৃণমূল কর্মী শেখ শফিকুল আলমের উপর আক্রমণ চালায় অপর গোষ্ঠীর তৃণমূল কর্মীরা। তাকে কিল চড় ঘুষি মারতে থাকে অন্য গোষ্ঠীর দুষ্কৃতীরা। গুরুতর আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে শফিকুল আলম। স্থানীয়রা দেখতে পেয়ে উদ্ধার করে মোহনপুর হাসপাতালে নিয়ে যায়। পরে এগরা সুপার হাসপাতালে রেফার করা হয়। প্রসঙ্গত, 1 মাস আগে মোহনপুর ব্লক তৃণমূলের সভাপতি মানিক মাইতিকে সরিয়ে বিধায়ক বিক্রম প্রধানকে এই ব্লকের দায়িত্ব দেন অভিষেক ব্যানার্জি। মোহনপুর গ্রাম পঞ্চায়েতের মেম্বার রেশমা আলমের স্বামী শফিকুল আলমের বাড়িতে বিধায়কের কার্যালয় খোলা হয়। সেই ঘটনাকে কেন্দ্র করেই এই আক্রমণ বলে অভিযোগ করেছেন বিধায়ক গোষ্ঠী। জানা গেছে, প্রাক্তন ব্লক তৃণমূলের সভাপতি মানিক মাইতির নেতৃত্বে মশি খান নামের দুষ্কৃতীকে দিয়ে এই আক্রমণ চালানো হয় বলে অভিযোগ করেন আক্রান্ত তৃণমূল কর্মী শফিকুল আলম। এই ঘটনায় এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। 3 জনকে গ্রেপ্তার করে মোহনপুর থানার পুলিশ আদালতে পেশ করলে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। ইস্ট জয়েন্টের আঙুল সুইচ বোর্ডটা স্যার, আমি রাত 8টা বাজতে 5 মিনিট বাকি কি 5 মিনিট বেশি, 8টা 5 নাগাদ ওইখানে একজন কোয়াক ডাক্তার আছে, ওই ডাক্তারের চেম্বারে আমি বসেছিলাম। দিয়ে হঠাৎ আমার একটা ফোন আসতে আমি ওই চেম্বার থেকে বাইরে বেরিয়ে কথা বলছি। তখন হঠাৎ 4 জন এসে আমাকে ধরে নিয়ে রাস্তার উপর টেনে নিয়ে যায়। আমি কি বলতে বলতে আমার পাঞ্জাবি ধরে ছিঁড়ে আমাকে মাটিতে ফেলে দেয়। দিয়ে আমার বুকে 2-3টা ঘুষি মারে। তখন আমি একজনের মুখের কাপড়টা, মানে জীবন বাঁচানোর জন্য একজনের মুখের কাপড়টা আমি টেনে দিই। তখন চিনতে পারি যে ওই ছেলেটা আতলার, ওর নাম হচ্ছে শেখ মসি। তারপরে ওরা আমাকে মুসলিম বলে আমি চিনলাম কি করি না, ওদের মধ্যে একজন বলছে, সালাম এমএলএকে দিয়েছিস ঘর ভাড়া, এমএলএ এখানে পার্টি অফিস খুলেছে আর তুই বহুত পয়সাওয়ালা হয়ে গেছিস, দালালি করছিস, আজ তোকে শেষ করে দিব। এই কথা বলার পরে 2-4টা ঘুষি মারার পরে আমি যখন উঠে পড়ি, তখন ওই ডাক্তারবাবু যে ছিলেন উনি ওনার চেম্বারের দিকে আমাকে ঠেলে দেন। আমি চেম্বারের মধ্যে পড়ে যাই। দিয়ে ওরা তখন 2টো বাঁশের লাঠি এনে 2 জন 2 সাইড থেকে আমাকে পিটতে আরম্ভ করে। আমি হাত দিয়ে ওই 2টা বাঁশ যখন ধরার চেষ্টা করি, আমার এই হাত 2টা ফ্র্যাকচার হয়ে যায় এবং মাথায় একটা বাঁশের ঘা পড়ে। তারপরে লোকজন জমে যেতে ওরা তখন 5-6টা মোটরসাইকেল, আমার যতটা অনুমান হচ্ছে, একটা আওয়াজ দিয়ে ওরা বেরিয়ে ফট করে পালিয়ে যায়। আপনার নাম কি? আমার নাম শেখ শফিকুল আলম। বর্তমান আমি ব্লকের একজন ব্লক মেম্বারও আছি তৃণমূল কংগ্রেসের পক্ষে। আর আমার স্ত্রী বর্তমান রামপুরা দক্ষিণ বুথের পঞ্চায়েত মেম্বার। কি কারণে এই আক্রমণ হয়েছে বলে মনে করছেন? এই আক্রমণ মানে এই যে রদবদলের একটা ঘটনা চলছে, এর মধ্যে ওরা কিছু একটা সন্দেহ পেয়েছে যে আমি হয়তো কোনো পদে চলে যেতে পারি, এই ভয় বা এমএলএকে আমি ঘর দিয়েছি কেন, এর জন্য আমাকে একটা প্রাণনাশের চেষ্টা। আপনি মনে করছেন এটা গোষ্ঠী কোন্দল? হ্যাঁ, এটা সম্পূর্ণ গোষ্ঠী কোন্দল আমি মনে করছি। কাদের গ্রুপ আপনাকে মানলো? এই আতলার সাদেক গ্রুপ।
তারা কোন দল করে? মানিক মাইতির করে তৃণমূল, কিন্তু মানিক মাইতির গ্রুপ ওরা। আপনি কার গ্রুপ? আমি হচ্ছি এমএলএ, এখন যে ভারপ্রাপ্ত এমএলএ যে আমাদের দায়িত্বে আছেন মোহনপুর ব্লকে, কি নাম? মুখ্যমন্ত্রী বিক্রমচন্দ্র প্রধান। মুখ্যমন্ত্রী তাকে দায়িত্ব দিয়েছেন, উনি ওই দায়িত্ব সামলানোর জন্য আমাকে এবং কয়েকজনের উপর দায়িত্ব দিয়েছেন। আমরা ওই দায়িত্ব সামালি, প্রত্যেক দিন আমার পার্টি অফিস খুলে আমরা বসি, লোকজনের সঙ্গে যোগাযোগ রক্ষা করি। এটা ওদের কানে যাওয়ার পরে এর আগেও অ্যাটেম্প নিয়েছে, আমার কাছে খবর ছিল মোটামুটি। থানাতে আমি জিডি করতে গেছিলাম, থানা বললো এটা এসপি ছাড়া হবে না, আমরা এই জিডি নিতে পারবো না। দিয়ে তখন আমরা চলে আসি। তারপরে হঠাৎ আজকে একদম সোশ্যালভাবে আমি ঘোরাফেরা করছি কয়েকদিন, ওরা কিন্তু কয়েকদিন মার্কিং করেছে। দিয়ে আজকে যে আমি বেরিয়ে এসেছি পার্টি অফিস থেকে, বেরিয়ে চা খেয়ে বাড়ি চলে যাব, ওই সময় কোনো জায়গায় না পেয়ে ওই ডাক্তারবাবুর ওই চেম্বারের কাছেই চা দোকান, ওইখানেই আমাকে অতর্কিত আক্রমণ করে। অভিযোগ করেছেন থানায়? হ্যাঁ, থানায় অভিযোগ আমার স্ত্রী করেছে। কোন থানায়? মোহনপুর থানায়। পুলিশকে ধর্ষণের অভিযোগ দায়ের করার পরেও পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেনি। জাতীয় মহিলা কমিশনের সদস্যরা এসে পুলিশ কর্তাদের বলা সত্ত্বেও এখনো আসামি ঘুরে বেড়াচ্ছে। পুলিশ কেন গ্রেপ্তার করছে না, এই অভিযোগ জানিয়ে হাইকোর্টে মামলা রুজু করলেন মকরামপুরের তৃণমূল কার্যালয়ে ধর্ষিতা হওয়া মহিলা ও তার স্বামী। পুলিশকে ধর্ষণের অভিযোগ দায়ের করার পরেও পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেনি। জাতীয় মহিলা কমিশনের সদস্য এসে পুলিশ কর্তাদের বলা সত্ত্বেও এখনো আসামি ঘুরে বেড়াচ্ছে। পুলিশ কেন গ্রেপ্তার করছে না, এই অভিযোগ জানিয়ে হাইকোর্টে মামলা রুজু করলেন মকরামপুরের তৃণমূল কার্যালয়ে ধর্ষিতা হওয়া মহিলা ও তার স্বামী। উল্লেখ থাকে, মকরামপুরের অঞ্চল সভাপতির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছিলেন এক মহিলা। এই ঘটনার পরে মেদিনীপুর মেডিকেল কলেজে মহিলার মেডিকেল পরীক্ষার পরে কোনো ধর্ষণের রিপোর্ট পাওয়া যায়নি। পুলিশ জানায়, মেডিকেল পরীক্ষায় তেমন কিছু পাওয়া যায়নি, ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। কিন্তু বিজেপি সহ বিরোধীরা এই ইস্যুকে কেন্দ্রীয় সরকার পর্যন্ত নিয়ে গেছে। সেখানে কিছু না হলে তারা এবার আদালতের দ্বারস্থ হয়েছেন। পাশাপাশি জাতীয় মহিলা কমিশনের সদস্যরা অভিযোগ ছিল শুধু একজন নয়, 20 জন মহিলাকেও নানাভাবে অত্যাচার চালানোর অভিযোগ রয়েছে। যদিও শাসক দলের নেতাদের বক্তব্য, প্রতিটি নির্বাচন এলে বিরোধীরা এই ধরনের ঘটনা নিয়ে বাজার গরম করার চেষ্টা করে। তবে আইন আইনের পথে চলবে। পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে প্রকৃত ঘটনা যাতে প্রকাশ্যে আসে, সেই মতো পুলিশ তদন্ত করছে। অপরদিকে মকরামপুরের নির্যাতিতা মহিলার দাবি, পুলিশের কাছে এর আগেও অভিযোগ করা হয়েছিল, তাতেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। তাই বাধ্য হয়ে আদালতে মামলা রুজু করা হয়েছে। আদালত যা রায় দেবেন তাই তিনি মাথা পেতে নেবেন। তবে পুলিশ কেন আসামিকে গ্রেপ্তার করছে না, সেই প্রশ্ন তুলেছিলেন বিরোধীরা। শাসক দলের নেতা বলেই কি এইভাবে আইন করা হয়েছে, আর বিরোধীরা হলে অন্য আইন। বিজেপি জিন্দাবাদ, বিজেপি রাজপথে দর্শনকারী তৃণমূল হুঁশিয়ার, বিজেপি রাজপথে দর্শনকারী তৃণমূল হুঁশিয়ার। পুলিশ তুমি উর্দি ছাড়ো, পুলিশ তুমি উর্দি ছাড়ো, পুলিশ তুমি উর্দি ছাড়ো। আরে দর্শনকারী সরকার, আরে দর্শন দেখুন, আমাদের কার্যকর্তা, আমাদের একজন মহিলা সক্রিয় কর্মীকে কাল টিএমসি পার্টি অফিসে ডেকে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে। ধর্ষণ করেছে টিএমসির লক্ষ্মী সিট, সেখানকার অঞ্চল সভাপতি। মকরামপুর এলাকার অঞ্চল সভাপতি লক্ষ্মী সিট ধর্ষণ করেছে। এবং টিএমসিরই কর্মী যারা ভিডিও তুলেছে তাদেরকে পুলিশ অ্যারেস্ট করেছে, যাতে সত্যি কথাটা বাইরে বেরিয়ে গেছে তাদের ভিডিওর জন্য, তাদেরকে অ্যারেস্ট করেছে। আজকে আমাদের কার্যকর্তা যারা আমরা প্রতিবাদ করছি, আমরা কি চাইছি? আমরা বলেছি লক্ষ্মী সিটকে অ্যারেস্ট করতে হবে। এখানে অন্যায় কোথায়? আয়োগ তার কাজ মতো ব্যবস্থা করবে। আমি এখন গিয়ে এসপি কে বলবো, যার এগেনস্টে আপনার রেপের অভিযোগ এসছে তাকে কেন অ্যারেস্ট করা হয়নি, কোন গুণে? ইজ হি নট অ্যাভেলেবল? কেন কেন করেনি? এতগুলো মহিলা যার নামে বলছে, তাকে কেন কলার তুলে ঘুরে বেড়াচ্ছে? প্রশাসন কি ঘুমোচ্ছে? পুলিশ কি ঘুমোচ্ছে? যদি পুলিশ না করতে পারে, লেট দেম স্পিক, যে আমরা পারছি না, আমরা কম্পেলড, তাহলে আমরা ব্যবস্থা নেব সেই পুলিশ অফিসারের বিরুদ্ধে। তার এখানে থাকার কোনো অধিকার নেই।
কারণ পুলিশের কাজ, প্রশাসনের কাজ মানুষকে আইনের মধ্যে সমাজকে চালানো, এবং সমাজ যদি এখানে রকম বসে যায়, এই মহিলাগুলোর যদি খাওয়া দাওয়া, রুটি রুজি, সম্মান মাটি খায়, সেখানে আপনাদের পুলিশ প্রশাসনকে সজাগ করানোটা আমাদের কাজ। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে আচমকা আসা প্রবল ঝড়ে খড়গপুর বালেশ্বর 7 নম্বর জাতীয় সড়কে ভাঙল একাধিক গাছ। জাতীয় সড়কের উপর গাছ ভাঙার ফলে ব্যাপক যানজট সৃষ্টি হয় জাতীয় সড়কে। আচমকা ঝড়ে জাতীয় সড়কের উপর ভাঙল একাধিক গাছ, যানজট সৃষ্টি জাতীয় সড়কে। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে আচমকা আসা প্রবল ঝড়ে খড়গপুর বালেশ্বর 7 নম্বর জাতীয় সড়কে ভাঙল একাধিক গাছ। জাতীয় সড়কের উপর গাছ ভাঙার ফলে ব্যাপক যানজট সৃষ্টি হয় জাতীয় সড়কে। ঘটনাস্থলে জাতীয় সড়ক কর্তৃপক্ষ পৌঁছে জেসিবি দিয়ে গাছ সরানোর ব্যবস্থা করে। আচমকা ধেয়ে আসা ঝড়ে জেলা জুড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। তবে পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়ারি ব্লকের বরিদা গ্রামে ঝড় ও শিলাবৃষ্টির কারণে বেশ ক্ষয়ক্ষতির সম্মুখীন হলেন এলাকাবাসী। কোথাও রাস্তার উপর গাছ পড়ে তো কোথাও ঝোড়ো হাওয়াতে বেশ কিছু বাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে। এলাকাবাসী রাস্তায় যানবাহন চলাচলের জন্য নিজেরাই গাছ কেটে সরানোর ব্যবস্থা করছেন। ঘরটা ভাঙছে এটা কাট কাট কিচ্ছু ভেবে না যে ছানা বউ লি করি আমি তো দিয়ে আইসি করি সাথে সাথে গাড়ি মানে ঘর ঢুকিনি রাস্তা ক্ষয়ক্ষতি বলতে গাছ প্রচুর ভেঙেছে, রাস্তার উপরে গাছ পড়ে আছে, গাছ যেমন এইখানে গাছ ভেঙে গিয়ে বাড়ি ভেঙে গেছে, আরও কিছু মানুষের যেটা কুঁড়ে ঘরগুলো সেগুলো উড়ে গেছে বাতাসে, গাছ পড়ে গেছে, গাছ পড়ে গিয়ে 2-3টে বাড়ি খুব ক্ষতি হয়ে গেছে। তাদের থাকার ব্যবস্থা করে দিয়ে এলাম এই মুহূর্তে, তাদের থাকার ব্যবস্থা করে দিয়ে এলাম স্কুল ঘরে। প্রচণ্ড ক্ষতি হয়েছে। যে ঝড়টা হলো সেই ঝড়ে, বৃষ্টি তো হয়নি খুব বেশি, এই বৃষ্টিতে ঝড়ে প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে। গাছপালা লৌটে ঘর বাড়ি ভেঙে চারদিকে তছনছ হয়ে গেছে। শিলা হয়েছিল? শিলা হালকা হয়েছে, শিলা খুব একটা বেশি হয়নি, শিলা হালকা হয়েছে। এটা কোন এলাকা, কোন জায়গায়? এটা কেশারি ব্লকের বারিদা গ্রাম। আচ্ছা। ঝাড়গ্রাম জেলায় ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে সাকরাইল ব্লকের ক্ষতিগ্রস্ত এলাকাগুলি ঘুরে দেখলেন প্রশাসনের আধিকারিকরা। ঝাড়গ্রাম জেলায় ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে সাকরাইল ব্লকের ক্ষতিগ্রস্ত এলাকাগুলি ঘুরে দেখলেন প্রশাসনের আধিকারিকরা।
ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের খুদমরাই গ্রাম পঞ্চায়েতের ছোড়দা, মুড়াকাটা, খয়রাপাটি সহ আরও কয়েকটি গ্রামে সোমবার সন্ধ্যায় ঘূর্ণিঝড় ও শিলা বৃষ্টিতে বোরো ধান চাষের এবং প্রচুর ঘরবাড়ির ক্ষতি হয়েছে। মঙ্গলবার সকালে ক্ষতিগ্রস্ত গ্রামগুলি পরিদর্শন করলেন সাঁকরাইল পঞ্চায়েত সমিতির সভাপতি ঝুনু বেরা, পঞ্চায়েত সমিতির কৃষি সেচ সমবায় দপ্তরের কর্মাধ্যক্ষ মথুর মাহাতো, স্থানীয় পঞ্চায়েত সদস্য বিশ্বজিৎ শ্যামল সহ সাঁকরাইল ব্লক প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। ক্ষতিগ্রস্ত চাষিরা বলেন, সোমবার ঝড়ের পাশাপাশি প্রবল শিলাবৃষ্টি হয়। একটি শিলার আনুমানিক ওজন হবে 250 থেকে 300 গ্রাম, যার ফলে প্রায় 2.5 থেকে 3,000 একর জমির বোরো ধান চাষ সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গিয়েছে। সেই সঙ্গে ঝড়ের দাপটে বহু বাড়ির ছাউনি উড়িয়ে নিয়ে গেছে। বেশ কিছু বাড়ির উপর গাছের ডাল ভেঙে পড়েছে, যার ফলে ওই এলাকায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। সাঁকরাইল পঞ্চায়েত সমিতির সভাপতি ঝুনু বেরা বলেন, ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত এলাকাগুলি ঘুরে দেখেছি এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সাথে কথা বলেছি। সেই সঙ্গে তাদের পাশে প্রশাসন রয়েছে তা জানানো হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে তাদের যাবতীয় সহযোগিতা করার আশ্বাস দেওয়া হয়েছে। সাঁকরাইল ব্লক প্রশাসনের পক্ষ থেকে তাদের প্রয়োজনীয় সাহায্য করা হবে। কি হলো দাঁড়া দাঁড়ানো কি মানো খাবার আর চান করার হ্যাঁ কি বলছো না पूरा सादा है जाएगा सादा कत रोद লাগবে কত লিটার ওরকম সিজন গাড়ি করব चलो 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 चला चल के चल चला और लिस यहां लिस चलो चलो और आगे पूरा डाली सिलाई बार के क्या मारला सिलाई मारते बोली पेट থেকে ফাটাই বাজ আমার বাবা বৃষ্টি ঝড়ের কারণে এইরকম ধানের অবস্থা হয়েছে। পুরো মাঠ 4 বিঘা চাষ করেছি, লোন থেকে আপনার গ্রুপ থেকে নিয়েছি, ব্যাংক থেকে নিয়েছি, সব তো সরবরাহ হয়ে মাঠে ঢালা হয়ে গেছে। এখন আর উপায় নেই, সরকার থেকে যদি কিছু হেল্প না পাই তাহলে সুসাইড করতে হবে, কোনো উপায় নেই। এইটুকু আমাদেরকে রক্ষা করুন, নাহলে আত্মহত্যা করতে বাধ্য হব। কোথার থেকে টাকা পাবো? ঘর বাড়ি সব নষ্ট হয়ে গেছে। শিলাতেও ইনভেস্টারগুলো ভেঙে চুরমার করে দিয়েছে, গাছপালা সব কিছু রাখেনি। পুরো মাঠ এরকম অবস্থা, পুরো পুরো চাষি, পুরো মাঠটাই এরকম শেষ হয়ে গেছে, একটাও বাকি কারো জমিন বাকি নেই। হ্যাঁ, আপনাদের অফিস থেকে সবাই এসেছিলেন, দেখে গেলেন মাঠ পরিদর্শন করে। বিডিও সাহেব এসেছিলেন, বললেন যে ক্ষতিপূরণ দেওয়া হবে। আমরাও চাইছি এটা, যাতে ক্ষতিপূরণ একটু পাই, নাহলে কিন্তু আমরা একদম মারা পড়ে যাব, কেউ বাঁচবে না। কি নাম? আমার নাম সুজিত। আমাদের 7 নম্বর অঞ্চল খুদমরাই জিপি, সেখানে ক্ষতি হয়েছে 3টা গ্রামে, ছোড়দাতে আর মুড়াকাটা আর খয়রাপাটিতে। চাষের জমি ভালোই ক্ষতি হয়েছে। আমি নিজে, আমার কৃষি কর্মাধ্যক্ষ মথুর ছিল আর আমরা গেছিলাম, পরিদর্শন করে আসলাম। আর সোলার সাবমার্সিবল জলের সমস্যাও হয়েছে, প্রচণ্ড মানুষ জলের সমস্যায় আছে, আমরা দেখে আসলাম।
আর এই ঝড়ে বাড়ি ছাউনি উড়ে গেছে অনেকে, নিজে চোখে আমরা দেখে আসলাম। শিলাতে অনেক এজবেস্টার ফুটো হয়ে গেছে, দেখে আসলাম। আমরা আমাদের প্রশাসনের পক্ষ থেকে আমরা কাছে থাকব, যতটুকু আমাদের ক্ষমতা ততটুকু আমরা সাহায্য করব। আজকের মধ্যে আমরা কিছু আর্থিক সাহায্য পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি। সেগুলো আমাদের টিম আছে, দেখা হচ্ছে 6 নম্বর জিপিতে, পাথরা জিপি, সেখানেও ক্ষয়ক্ষতি হয়েছে, সেখানেও দেখা হচ্ছে। সেখানেও আমরা সেরকম ব্যবস্থাটা করব। মানুষের কাছে আমরা থাকবো, মানুষের কাছে আছি সবসময়, মানুষের জন্য কাজ করে যাব। যেটা হয়েছে আমাদের এডি অফিস থেকে আধিকারিকগণ টিম পাঠাবেন, ওনারা সার্ভে করবেন। সার্ভে করার পরে আমরা জেলাতে রিপোর্ট পাঠাবো। সেই রিপোর্ট অনুযায়ী আমরা চাষিদের ক্ষয়ক্ষতি আর্থিক সাহায্য। কাঁথি এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংকের পরিচালন কমিটির নির্বাচনের মনোনয়ন শুরু হলো, এই নিয়ে সতর্ক তৃণমূল। কাঁথি এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংকের পরিচালন কমিটির নির্বাচনের মনোনয়ন শুরু হলো, এই নিয়ে সতর্ক তৃণমূল। কার্ড ব্যাংকের ৭৬টি ডেলিগেটসের আসনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে। ব্যাংকের সদস্য সংখ্যা ৫৮,১৫৩ জন। ১৭ই মার্চ সোমবার মনোনয়ন তোলার দিন ছিল। ১৮ই মার্চের মধ্যে মনোনয়নপত্র জমা দিতে হবে। সোমবার ব্যাংকের মনোনয়নপত্র তোলাকে কেন্দ্র করে যাতে কোনো অশান্তির ঘটনা না ঘটে তার জন্য করা পুলিশ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। দিদিত পশ্চিমবাংলার সমস্ত সমবায় ব্যাংক বলুন, সোসাইটি বলুন, সবকটিতে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হোক, এই বার্তাই তার আধিকারিকদের দিয়েছেন এবং সেই প্রসেস এখানেও চলছে। শুভেন্দু অধিকারী চেয়ারম্যান ছিলেন দিদির দৌলতে। এখন ঘাসের উপর জোড়াফুল মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি তার কাছে নেই, তিনি বিজেপিতে পালিয়ে গেছেন। এর জন্য এখান থেকে তার দল অপসারিত হয়েছে। 29 তারিখে নির্বাচন হবে এবং সেই দিনই খবর পাবেন কন্টাই কোঅপারেটিভ ব্যাংক তৃণমূল দ্বারা পরিচালিত হচ্ছে। বিজেপি এখানে 3টা ব্লকে ক্যান্ডিডেট দিতে পারেনি, রামনগর 1-এ দিতে পারেনি, ভগবানপুর 2 দিতে পারেনি, পটাশপুর 1-এ দিতে পারেননি। বিজেপি ভোটে হারার পর বলবেন আমার দল প্রতিদ্বন্দ্বিতা করেনি। বিজেপির সংগঠন দুর্বল, কাঁথিতে পদ্ম ফুলের চাষ হবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি গরিব মানুষের আস্থা আছে। গরিব মানুষ জানে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারালে গরিব মানুষ বিপদে পড়বেন। প্রায় 15 বছর পর প্রথমবার কিন্তু কন্টাক্ট করতে কার্ড ব্যাংকে নির্বাচন হতে চলেছে, বলবেন? দিদি তো সারা পশ্চিমবাংলায় সমস্ত সমবায় ব্যাংক বলুন, সোসাইটি বলুন, তিনি নির্বাচন করার গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হোক তিনি তার ডিপার্টমেন্টকে বলেছেন এবং সেইভাবে চলছে, এখানেও চলছে। দীর্ঘদিন ধরে শুভেন্দু অধিকারী এই ব্যাংকের চেয়ারম্যান ছিলেন। শুভেন্দু অধিকারী চেয়ারম্যান ছিলেন। আমাদের নেত্রী মমতা ব্যানার্জি তৃণমূল ঘাসের পর জোড়া ফুলের দৌলতে। ঘাসের পর জোড়া ফুল মমতা ব্যানার্জির ছবি তার কাছে নেই, তিনি বিজেপিতে পালিয়ে গেছেন। সেই জন্য কন্ট্যাক্ট কোঅপারেটিভ ব্যাংক থেকে তিনি তার দল অপসারিত হয়েছে এবং আর 29 তারিখে নির্বাচন হবে। 29-এ খবর পাবেন যে এলডিবি ব্যাংক তৃণমূল দ্বারা পরিচালিত। বিজেপি এখানে 3টা ব্লকে ক্যান্ডিডেট দিতে পারেন, যেমন ভগবানপুর রামনগর 1-এ দিতে পারেনি, ভগবানপুর 2-এ দিতে পারেনি, পটাশপুর 1-এ দিতে পারেনি। তবে ওরা চেষ্টা করছে ক্ষমতা আসার জন্য। আর দুদিন পরে বলবেন, নির্বাচন হারার পরে উনি বলবেন যে আমার দল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেনি, তার মানে বিজেপি প্রতিদ্বন্দ্বিতা করেনি। শুভেন্দুবাবু দুদিন পরে বলবেন কী কারণে ক্যান্ডিডেট দিতে পারেনি, কী কারণে। সংগঠন দুর্বল। তোমার এখানে দার্জিলিং কমলালেবু চাষ হবে, কাঁথি থেকে কমলালেবু চাষ হবে, এখানে বিজেপি চাষ হবে না, পদ্ম ফুলের চাষ হবে না। আর মমতা ব্যানার্জির প্রতি গরিব মানুষের আস্থা আছে। আর গরিব মানুষ জানে যে মমতা ব্যানার্জিকে হারালে গরিব মানুষ বিপদে পড়বে। বিজেপির একাংশ নেতৃত্ব দাবি করছেন যে শুভেন্দু অধিকারী তার নিজের ঘর অর্থাৎ কার্ড ব্যাংক ধরে রাখবে ক্ষমতা। পারবে না। পরশুদিন তো ভোট হলো কন্ট্যাক্ট কোঅপারেটিভ ব্যাংকে। আমরা যারা ডেলিগেট জিতলাম 4 নম্বর কেন্দ্র, সেটা তো শুভেন্দুপুর গড়। শুভেন্দুপুর গড় নন্দীগ্রাম নয়, দক্ষিণ কাঁথি। দক্ষিণ কাঁথিতে উনি এমএলএ ছিলেন, উনার বাবা এমএলএ ছিলেন, উনার ভাই এমএলএ ছিলেন। আর ওই এলাকায় আমরা 8 জন ডেলিগেট জিতেছি 72% ভোট নিয়ে, আর 28% ভোট বিজেপি পেয়েছি। আর 3টি মুসলিম ক্যান্ডিডেটকে আমি জিতিয়েছি। বছর ঘুরলেই তো বিধানসভা ভোট, তো সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে লক্ষ্যমাত্রা রেখেছেন পূর্ব মেদিনীপুরে 12টা আসন। তো এই কার্ড ব্যাংকের যে নির্বাচন হবে, তো সেক্ষেত্রে কোনো কি প্রভাব পড়বে? কোনো প্রভাব পড়বে না। প্রত্যেকটা সমবায় সংস্থা বলুন, সোসাইটি বলুন,
ব্যাংক বলুন আপনার তমলুক কার ব্যাংক, বড় ব্যাংক আপনার শহরাঞ্চলের ব্যাংক, কন্ট্যাক্ট কোঅপারেটিভ ব্যাংক, আমরা জিতে প্রমাণ করে দিলাম যে মানুষ মমতা ব্যানার্জির সঙ্গে আছে, তৃণমূলের সঙ্গে আছে, ঘাসফুলের সঙ্গে আছে। নাম? আমার নাম হরিসাধন দাস অধিকারী। আমি কাঁথি সমবায় ইউনিয়নের চেয়ারম্যান। আর আমি প্রথম 21 সালের জানুয়ারি মাসে সমবায় ইউনিয়ন থেকে শুভেন্দু অধিকারীকে চেয়ারম্যান থেকে অপসারিত করে আমি গণতান্ত্রিক পদ্ধতিতে এই সমবায় ইউনিয়নের চেয়ারম্যান হয়েছি। সংবাদ এই পর্যন্ত। নমস্কার।